তো আমরা যেটা করতে চাই, প্রথমে একটা ক্লাস বানাবো, এ ক্লাস, যার মধ্যে একটা কনস্ট্রাক্ট ডিফাইন করতে চাই আমি। পাবলিক ফাংশন ডাবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এবং বলবো ইকু করে দাও ফ্রম, ঠিক আছে, এটা বলতে চাই সে। এবার খেয়াল করেন, আমি যদি আরেকটা ক্লাস তৈরি করি, ক্লাস বি, যে এক্সটেন্স করবে কাকে, একে, এর মধ্যে আমি যদি একটা কনস্ট্রাক্ট তৈরি করি, তাহলে গল্পটা কি দাঁড়াবে। সো কপি করলাম, এর মধ্যে পেস্ট করলাম। সো আমরা জানি যে একটা কনস্ট্রাক্ট এটা কখন তৈরি, মানে কল হয় কখন, যখন অবজেক্ট তৈরি হয়। এ এর অবজেক্ট তৈরি করব, এটা কল হবে স্বাভাবিক। তাহলে বি এর অবজেক্ট যখন তৈরি করব, তখন কোনটা কল হবে, একটু কি অস্বাভাবিক না? কারণ তার জন্য তো এটাও আছে, সেটাও, এটাও আছে। বুঝতে পারছেন বিষয়টা? সো বলে দিতে হবে প্যারেন্ট। আমরা একটা কাজ করি, আগে আগে দেখি। সো আগে হচ্ছে আমরা যেটা চাই, ডলারও লাগবে না, জাস্ট শুধু নিউ কত বি, এটা বলে এবার এক্সট্রা ক্লাসকে একটু ওপেন করি। স্ট্রিংটা চেঞ্জ করে দিলে বোঝা যায়। ও মেসেজটা চেঞ্জ করে দিই। কি আসে, বিটা কিন্তু আসে। তার মানে বাই ডিফল্ট সে তার নিজের ক্লাসকে রেফারেন্স করছে, অসুবিধা তো নাই। কারণ তার জন্য দুইটা সুযোগ আছে, আমি তো বারবারই বলি চাইল্ডের জন্য দুইটা সুযোগ আছে। আমি মেথড ওভাররাইডিং দেখাইছিলাম না, একই নামে দুইটা মেথড থাকলে সে তার নিজেরটাকে কল করে দিচ্ছে, এটা তো ছিল বাই ডিফল্ট। তাহলে এটা হোক সেটা কনস্ট্রাক্ট, কিন্তু আলটিমেট কি সেটা মেথড। তাহলে সে তাকে নিজেরটাকে কল করবে। আর আমরা যদি এখানে এই এর অবজেক্ট তৈরি করি, এ দিয়ে অবজেক্ট তৈরি করি, তাহলে কি বলে একটা কনস্ট্রাক্ট। বুঝতে পারছেন? তাহলে এখন আপনার যদি মনে হয় যে না, আমি বি অবজেক্টটা দিয়ে একে অ্যাক্সেস করতে চাই, বুঝতে পারছেন? কারণ আপনি যেটাকে এক্সটেন্ড করে দিবেন, তার মানে আপনি সাধারণত প্র্যাকটিস যেটা করবেন, আপনি সবসময় বি এরই অবজেক্ট বানাবেন, নাহলে তো এক্সটেন্ড করতেন না। জি, সাধারণত চিন্তা করলে, কারণ আপনি এক্সটেন্ড করে তার প্রপার্টিকে নিয়ে আসছেন, তার মানে কনস্ট্রাক্ট ছাড়া আর তো কেউ আপনার সাথে এই জটিলতা তৈরি করে নাই, বাকি সবাই এর মধ্যে চলে আসছে সুন্দর। তাহলে এবার বি এর অবজেক্ট দিয়ে সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র কনস্ট্রাক্টকে। বুঝতে পারছি? বুঝেন না মনে হয়? আমি আরেকটা মেথড তৈরি করি। সো পাবলিক ফাংশন টেস্ট, এই যে একটা মেথড তৈরি করলাম, এই মেথড কি কোনো ধরনের কনফ্লিক্ট তৈরি করছে? এটা এমন করে কেন? এটা আবার শিফট, এটা বুঝে না আমি যে ইয়ে দিব, এগুলো লিখে দিতে পারে না। তাহলে খেয়াল করেন, এইটার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নাই, কারণ এটাকে শুধু এতটুকু বললেই কি হয় না, কল হয় না। এটাকে পাইতে হলে আমাকে কি করতে হবে, ডলার, যেমন বি নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, এই ডলার বি, এই অবজেক্টটাকে দিয়ে আমাকে এইভাবে কল করতে হবে। সো ডিরেক্টলি সে পাবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা হয়েছে এই জায়গাটাতে, যে একই মানে শুধুমাত্র অবজেক্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে এটা কল হয়ে যাওয়ার কথা। বুঝতে পারছেন? এই জন্য দুইটা বিষয়ের সমস্যা। আচ্ছা, একটু খেয়াল করি, যদি আপনার নিজেরটা না থাকে তখন কি ঘটে? তাহলে এর দিচ্ছে বাই ডিফল্ট, তাই না? তাহলে কি উত্তর, যে আমরা যদি বি অবজেক্ট দিয়ে এ ক্লাসেরটা চাই, তাহলে কখনোই কি দেওয়া যাবে না, এখানে কনস্ট্রাক্ট দেওয়া যাবে না, এই উত্তর। কারণ তার নিজের অবজেক্টের ক্ষেত্রে তো লাগতে পারে, হয়তো এই জায়গায় লাগে না, অন্য জায়গায় তো লাগতে পারে। ব্যাপারটা যেটা দাঁড়াবে, দুইটা সুযোগই আছে আপনার। একটা হলো যদি আপনি এখানে না দেন, তাহলে এই কনস্ট্রাক্টটা ইউজ হচ্ছে, এবং কিন্তু তার হয়ে ইউজ হচ্ছে, এখন কিন্তু এ এর জন্য হয়ে ইউজ হচ্ছে না। একে এক্সটেন্ড করার পরে এটা বি এর হয়ে কাজ করতেছে, তাহলে বি দিয়ে যে সুবিধাটা নেওয়া সেটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার যদি মনে হয় কখনো যে না, আমার বি এরটাও লাগবে, এ এরটাও লাগবে, দুইটাই লাগবে, তখন এই বিষয়টা সামনে আসবে, এই যে প্যারেন্ট। বুঝতে পারছি? সো আপনাকে বলতে হবে, এটা কোথায় আছে, আমরা বিতে আছে।
সো এটা লিখতে হবে হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টরের ভিতরে। সো এখন যেটা হবে আমি দুইটাই পাবো। তাহলে দেখেন ফ্রম বি ক্লাস এবং ফ্রম এ ক্লাস। তাহলে প্রথম বিটা পাবেন কারণ এটা প্রথমে কল হয়েছে, তারপরে লাইনটাতে আবার প্যারেন্টটাকে কল করছে। সো প্যারেন্টটা থেকেও কনস্ট্রাক্ট নিয়ে আসতেছে। বুঝতে পারছি? তাহলে এই প্যারেন্ট কিটার কাজ বুঝতে পারছি, মানে এটা টাইম আপনি দুইটাই পাচ্ছেন। আর এই ক্ষেত্রে যেটা হয়েছিল হয়তোবা প্রথম আপনি নিজেরটা নেবেন আর নয়তোবা নিজেরটা অফ করে দিয়ে প্যারেন্টেরটা নেবেন, এরকম সিনারিও ছিল। কিন্তু না, এখন যদি আপনার দুইটাই হয় তাহলে এই কনস্ট্রাক্টরের ভিতরে এসে আপনি প্যারেন্টকে বলে দিতে পারেন। সো এটা তো হলো কনস্ট্রাক্টর ক্ষেত্রে যেটা জটিলতা। এছাড়া রেগুলার মেথড যদি হয় সেম সেম, তাহলে এই যে এক্সাম্পল থেকে বুঝে নিই, যেমন এরা কিন্তু কনস্ট্রাক্টর দিয়ে করা নাই, এক্সাম্পল নামে একটা রেগুলার মেথড দিয়ে করা হয়েছে। তাহলে এটাকেও এই এক্সাম্পল মেথডের ভিতরে এসে তার নিজের কাজটা করার পরে আবার প্যারেন্টেরটাও আমার লাগবে। সো নিচে ওটার মধ্যে এসে আবার কল করে দেওয়া হয়েছে। সো প্যারেন্টের কি কাজ বুঝতে পারছি? এটা একটা অবজেক্টিভ, জাস্ট এটা এতটুকু বলার আছে এবং এতটুকু বলে এটা শেষ। সো আরেকটাতে আসে, final.php ফাইনাল কিওয়ার্ডের কাজ কি বুঝতে পারছেন? এটা ইনহেরিটেন্সের সময় লাগে আমাদের। সো দেখেন আমি যদি একটা ক্লাস বলি ক্লাস এ, কিছুই রাখবো না, জাস্ট এমনিতে আসি। সো ক্লাস বি যে কি করবে এক্সটেন্স করবে এ কে, ওকে? কিন্তু আমি চাই না যে এই ক্লাসটাকে কেউ এক্সটেন্ড করতে পারো, বন্ধ করার তো কোনো ওয়ে নাই আমার। দুইটা তিনটা ক্লাস হইলেই যে কেউ তো যে কোনো ধরনের এক্সটেন্ড করতে পারে, কিন্তু আমি চাই না আমার এটা কেউ এক্সটেন্ড করুক, কারণ আমি এখানে এমন কোনো কমন প্রপার্টি রাখি নাই যেটা অন্য কেউ ইউজ করতে পারবে। সেই অর্থে আপনি কি করেন, এখানে ফাইনালটা বলে দেন। এরর বলে কি বলে, ক্লাস নট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস। একটা ফাইনাল ক্লাস থেকে কি করা যাবে না, ওটা এক্সটেন্ড করা যাবে না। তাহলে আপনাকে এক্সটেন্ড করার সুবিধাও আছে, আবার সেটা বন্ধ করার সুবিধাও আছে। এটা ফ্রেমওয়ার্ক ডেভেলপার কনসেপ্টে চিন্তা করেন, তাহলে আপনাদের নেক্সট লেভেলের ডেভেলপারকে আপনি কি করতেছেন, হ্যান্ডেল করতেছেন। এটা আপনার সরাসরি অবজেক্টের সাথে বা আপনার প্রজেক্টের সাথে ভাবে কাজ করবে না, কিন্তু একটা মানে পরবর্তী লেভেলটাকে ধরে রাখার জন্য এটা কাজ করবে। তাহলে আপনার যদি মনে হয় যে এই ক্লাসে আমি এমন কিছু প্রপার্টি রাখছি যেগুলা শুধুমাত্রই তার অবজেক্টের সাথে সম্পর্ক রাখে, এটাকে ইনহেরিট করার পর আসলে কেউ কিছু পাবে না, সো এটাকে ফাইনাল কিওয়ার্ড বলে দেন। তাহলে সে আর ইয়া করতে পারতেছে না। এবার আমি আরেকটা কাজ করি, ক্লাস সি বলি এবং এক্সটেন্ড করার চেষ্টা করি বি কে। এটা যাচ্ছে, বি নিজে এরর, কারণ সে কি করছে, ভুল করছে এ কে এক্সটেন্ড করে, কিন্তু সি কোনো ভুল করে নাই বি কে এক্সটেন্ড করে, কারণ সে ফাইনাল না। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। ক্লাসের বিষয়টা এতটুকু শেষ, এটা সলভ। আপনি একটা ফাংশন লিখলেন এখানে, পাবলিক ফাংশন টেস্ট। এটাকে যদি আমি এখানে আবার লিখি তাহলে কি দাঁড়াবে, ওভাররাইডিং। হ্যাঁ, তাহলে আমাকে বলতে চাই পাবলিক ফাংশন টেস্ট। কোনো সমস্যা নাই, এটা আমরা যেটা করলাম ওভাররাইড করতে পারছি এবং ওভাররাইড করাটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এর শুরুতে ফাইনাল বলে দেন তাহলে এবার ওভাররাইডিং অফ, সেটা একবারই লেখা হবে, ওভাররাইডিং করা যাবে না। বুঝতে পারছি ফাইনালের কাজটা। সো ফাইনালটা ফাইনাল। এবার আসলে স্ট্যাটিকটা বুঝি। এগুলো আসলে আপনাদের পরে পরে বোঝা উচিত ছিল, এবং আমি যেটা করতেছি আপনাদের উপকার করতেছি না, বরং ক্ষতিই করতেছি। বুঝতে পারছেন? এটাকে যারা বুঝতে পারতেছেন তারাই হচ্ছেন মানে কিছু শিখার, এছাড়া বাকি যারা খুশি হচ্ছেন তাদের জন্য ক্ষতিই হচ্ছে, আর কিছুই হচ্ছে না। সো ক্লাস আমরা এ বলি, এ বলে একটা ক্লাস আমরা ডিক্লেয়ার করি হচ্ছে, একটা প্রপার্টি ডিক্লেয়ার করি হচ্ছে স্ট্যাটিক করে, আমরা বলি হচ্ছে পাবলিক $নেম। বুঝতে পারছি? তো এটা মনে করেন যে আমি ভ্যালু দিয়ে দিলাম, এখানেই দিয়ে দিলাম ভ্যালুটা, ঠিক আছে? এটাকে এবার অ্যাক্সেস করতে চাই, আমি দেখতে চাই এটাতে আসলে কি ভ্যালু আছে, এটা দেখতে চাই। বুঝতে পারছেন? তাহলে এটা দেখার জন্য কি লাগে বলেন তো, একটা ক্লাসের কোন প্রপার্টিকে অ্যাক্সেস করতে কি লাগে,
অবজেক্ট লাগে, তাই না? একটা প্রপার্টি তো সাধারণত অবজেক্টেরই হয়, কিন্তু আপনি দুনিয়াতে খুঁজে পাচ্ছেন এমন একটা প্রপার্টি যা অবজেক্টের না, তাই না? যেমন আমার মধ্যে সততা এই গুণটা আছে, ঠিক আছে, কিন্তু এই সততা বিষয়টার তো নিজস্ব কোনো কি নাই, অবজেক্ট নাই, বুঝতে পারছেন? অথবা এক্সাম্পলটা যথার্থ হয় নাই, এটা আরেকটু ভাবলে আরেকটু ভালো এক্সাম্পল দেওয়া যেত। তাহলে কোন প্রপার্টি এখন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, স্ট্যাটিক আগে এবং পরে, বিফোর আফটার দেখি আমরা, বুঝছেন নাই? চুল না থাকলে কেমন দেখায় আর চুল হইলে কেমন দেখায়, এই তো বিফোর আফটার। বিফোর আফটার বলতে কিন্তু আমি এটাই বুঝি। তাহলে আগে বিফোরটা দেখি। তো এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে যেটা করতে হয়েছে, ডলার অবজেক্ট ইকুয়াল টু বলে নিউ বলে এর একটা অবজেক্ট তৈরি করা লাগছে, এবং বলতে হয়েছে অবজেক্ট এবং নেম। সো এতটুকু পাওয়া গেছে, এবং এখানে আমরা কি করতে চাই, ইকো করতে চাই। সো static.php, তাহলে আমরা সেই ভ্যালুটা পাচ্ছি। কিন্তু এর নামের শুরুতে যদি আমরা কি বলি, স্ট্যাটিক বলি, বলে এখানে আসি, তাহলে কি বলে আনডিফাইন্ড প্রপার্টি। এবং সেইটাকে কিভাবে খোঁজে একটু খেয়াল করেন, সরাসরি ক্লাসের নাম কিন্তু এ, বুঝতে পারছেন? তাহলে কোনো জিনিসকে স্ট্যাটিক বলার মানে হচ্ছে সে আসলে কোনো অবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট না, সে সরাসরি ক্লাসের সাথে সম্পর্ক রাখে, মানে সে ক্লাসের প্রপার্টি। এতদিন ছিল ক্লাসের প্রপার্টি অবজেক্টের, অবজেক্টের প্রপার্টিগুলোকে ক্লাসে রাখতাম, এটাকে বলতেছিলাম কন্টেইনার, একটা ধারক। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ক্লাসের নিজের প্রপার্টি। না, আসবে না তো, এই যে ইয়ে বলে এটাকে কল করতে হলে ক্লাসের রেফারেন্স দিয়ে কল করতে হবে, অবজেক্টের রেফারেন্স দিয়ে না। তার মানে এটাকে পাইতে হলে আমাকে বলতে হবে এ, এবং এরকম স্কুপ রেজোলিউশন অপারেটর দিতে হবে, বুঝতে পারছি? সো এটা কি পাবে? আমার সিনট্যাক্স ঠিক আছে? সিনট্যাক্স ঠিক নাই, ওই অবজেক্টের মতো করে দাঁড়ান একটু দেখে নেই। অবজেক্টের চিহ্ন দিতে হবে, হ্যাঁ ভাই, ওকে, অসুবিধা নাই। এক্সাম্পল দেখলেই হবে। তাহলে ফু একটু বেশি জটিল, এখানে দেখি এই প্রপার্টিটাকে ওখান থেকে পাওয়া যাবে না, এখান থেকে পাইছে ক্লাসের নেম। বলতে যাচ্ছি, আমার এটা বলছিলাম। তাহলে একটা প্রপার্টি যাকে আমরা স্ট্যাটিকলি ডিক্লেয়ার করছি, সো ওইটাকে দেখেন ক্লাসের নেম দিয়ে অ্যাক্সেস করতে হচ্ছে, এখানে কোনো নিউ কিওয়ার্ড নাই, তার মানে কোনো অবজেক্টও নাই। তাহলে কাজ করতে হলে সরাসরি ক্লাসের নেম দিয়ে এবং স্কুপ রেজোলিউশন অপারেটর দিয়ে সেটাকে কল করা লাগছে। সো আমরা যদি এখানে চাই আমরা 5 পাবো নাকি? হ্যালো, হ্যাঁ, এই যে 5 পাচ্ছি। সো এই সিনট্যাক্সটা দেখে নেন, সিনট্যাক্সটাই বা কনসেপ্টটা ঠিক আছে। তাহলে আপনার ক্লাস দরকার হবে না, মানে ক্লাস বলতেছি অবজেক্ট লাগবে না। তাহলে যখন ওই প্রপার্টিটা ক্লাসের নিজের, তখন ওটাকে আপনি কি করতে পারেন, এইভাবে সরাসরি ক্লাসকে দিয়ে অ্যাক্সেস করতে পারেন। ভাই আমরা তো এটাকে এডিট বা কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, স্ট্যাটিক মানে হচ্ছে এটাকে আমরা এডিট করতে পারবো না, 5 থেকে 10 নেওয়া যাবে না। এখানে চেঞ্জ করে তো নিতে পারবো। চেঞ্জ করে পারবো। এর আগের এক্সাম্পল না না, আমি বলতেছিলাম যে অবজেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারতেছি না, সেজন্য এটা এডিটও করতে পারবো না। এখানে করতে পারবো, হ্যাঁ, এখানে করতে পারবো। এখানে করতে পারবো, কিন্তু এখানে আমরা মনে হয় করতে পারবো না। আমি যে এখানে যেটা দিছি, হ্যাঁ আগের বার যেটা ছিল ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটাকে কি ওভাররাইট করা যাচ্ছে? এটাকে ওভাররাইট করা যাচ্ছে না। আচ্ছা না, এখানে আগে অ্যাসাইন করা আছে, এখন শুধু প্রিন্ট করবে। সো তাহলে এটা বাদ দিই, মানে আগের মতো করে হলে তো এটা থাকে, হ্যাঁ তাহলে এটা তো আসছে, তাহলে আগের বেলা আসে না কেন? মানে আগে তো আমি এটাই করছিলাম না, যে একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি। দেখো আমি just declaration আমরা ওভাররাইট করে আবার ওটাকে প্রিন্ট নিচ্ছি, মানে আচ্ছা, তখন ছিল এটা ছিল এই জায়গায়, হ্যাঁ। এটা কি এই জায়গায় থাকে তো ইরর নাকি? এটা তো ইরর হওয়ার কথা না, এটা তো ইরর না। এটা বলতে স্ট্যাটিক পাবলিক আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, ভ্যালু দিছি ডিফল্ট ভ্যালু, এবং সেটাকে অ্যাক্সেস করছি হলো একেবারে সরাসরি ক্লাসের নাম স্কুপ রেজোলিউশন দিয়ে আমরা এই ইয়েটা বলে দিছি। দাঁড়ান, এটাকে যদি আমি কপি করি এবং কন্ট্রোল জেড করতে থাকি, তখন মনে হয় একটু বড় হবে। তখন কি হয়েছে? এটা পেস্ট করবো কোথায়? নিচে করি, কমান্ড
কমেন্টে না, এটা আমি এখানে একটা পিএইচপি শেষ করে দেই। ওবিজিটা এখানে এর মধ্যে কি পার্থক্য? ওবিজিটা কাট করে দেন উপর থেকে আচ্ছা, এখানে ডলার সাইনটা মিসিং, ডলার সাইন সো ডলার সাইন দিলে কি কাজ করবে? ফাহিম ক্লাস টেস্ট ঠিক আছে, এটা পাইছে, বাট এরর আসতেছে অন্য জায়গা থেকে। ভাই এটা আপনি এগুলো নয় এগুলো আসছে না, এটা আউটপুট আসছে তো, আসছে এই যে আসছে তো, হ্যাঁ মানে ভ্যারিয়েবলটা মানে এখানে এই যে এটা দেওয়া লাগবে, কারণ আমরা অবজেক্টে তো এই জিনিসটা না দিয়ে বুঝতেছিলাম, বুঝলেন নাই? এখানে এই জিনিসটা বলে দিতে হবে, মানে প্রপার্টিটাকে এখানে যেভাবে বলা আছে এভাবে বলতে হবে। সো এটা ঠিক আছে, অসুবিধা নাই। সো এটা কিছু না, তো বুঝতে পারছি বিষয়টা। তাহলে কি হলো, এটা শর্ট হলো। আপনার যদি কোনো প্রপার্টিকে দেখতেছেন যে বারবার ইউজ করা লাগতেছে এবং খুব শর্ট জায়গাতে, খুব স্ক্রিপ্টিং করার ক্ষেত্রে আমাদের খুব অল্পতে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে তার অবজেক্ট দিয়ে আপনি এটাকে ভ্যালু অ্যাক্সেস করতে চাচ্ছেন না, তখন আপনি এটাকে স্ট্যাটিক বলে দেন। এখন যার ক্লাস তার নাম ধরেই এটা কাজ করবে, মানে একটা স্ক্রিপ্টিং এর সুবিধা দেয় এই জিনিসগুলো আমাদেরকে। বুঝতে পারছি এটা? আচ্ছা, আরেকটা বিষয় দেখবো জাস্ট, সেটাকে বলা হচ্ছে কাস্টিং। কাস্টিং এ কয়েকটা বিষয় আছে, এটা ইন্টারভিউ কোশ্চেন, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে টাইপ কাস্টিং, একটা হচ্ছে টাইপ জাগলিং, আর একটা হলো টাইপ হিন্টিং। বুঝতে পারছেন? সো এগুলো কোনটা কি একটা একটা করে দেখেন। সো আমি বলতে চাই $var ইকুয়াল টু 1 2 3। আমি যদি এটাকে ভারডাম করি তাহলে পাবো হচ্ছে এটা একটা ইন্টিজার ভ্যালু, তাই না? সো আমরা যদি এখানে আসি, আর এই কাস্টিং কোথায়, এটা আমাকে ইন্ট বলতেছে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলতে চাই হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর জন্য কি স্ট্রিং এভাবে বলতে হয় নাকি শুধু str? খালি সিনট্যাক্স লিখো। রেগুলার টাইপ কাস্টিং করি না আমরা, একটা ভ্যারিয়েবলকে আমরা যে চেঞ্জ করে দিই, একবার মনে আছে না যে আমরা ফাইল করার সময় ইনট করে দিলাম না, ওইটা খুঁজতেছি। আচ্ছা দাঁড়ান, এটাকে আগে স্ট্রিং বানাই। তো যেমন স্ট্রিং বানাচ্ছি হলো 1 2 3, এটাকে এখন সে কি বলবে? স্ট্রিং বলতেছে তো। সো এটাকে আমি স্ট্রিং রাখতে চাই না, আমি এটার সামনে একটা ইন্ট বলে দিতে চাই। এটা এইভাবে বলে না, অপস, এটার এক্সাম্পল লাগতো আমার। ওই ভ্যারিয়েবলের আগে ব্র্যাকেট স্ট্রিং বলে দিতে স্ট্রিং বলে এই যে এই বিষয়টা খুঁজতেছি, ব্র্যাকেটে বলে বুঝতে পারছেন? তাহলে এখন আমাকে এরকম এটা দিয়ে বলতে হবে, তাই না? এরকম অলরেডি এখন স্ট্রিং এ আছে তো। তাহলে এই যে আমরা যখন এটাতে এই যে ভারডাম স্ট্রিং দেখাচ্ছে, এখন কি বলে? ইন্টিজার। এটাকে আমরা টাইপ কাস্টিং বলি। বুঝতে পারছি? তাহলে যখন যখন কোনো টাইপকে মানে রেগুলার ডাটা টাইপ থেকে আপনি যখন এটাকে সরাই নিয়ে আসবেন, সো এটা যে খেয়াল করেন, এটা কি বলার কথা, বাট এটাকেও সে ইন্টিজার বলতেছে। তাহলে আমরা কাস্টিং করলাম, আগে যেটা ছিল সেটার পরিবর্তে আমরা নতুন ক্যারেক্টারে নিয়ে আসলাম এটাকে। সো এটা হচ্ছে টাইপ কাস্টিং। ক্লিয়ার? সো $var ইকুয়াল টু অ্যারে। সো এর মধ্যে আমরা কিছু ভ্যালু দেই, ঠিক আছে? তাহলে এবার কি হবে বলেন তো? এটাকে আপাতত অফ করে দেই, এই টপিকটা আমার লাগবে না। ভারডাম করলে এটাকে অ্যারে বলতেছে এবং দুইটা এলিমেন্ট বলতেছে। সো আমরা একটু ইকো করার চেষ্টা করি $var কে। সে কি বলে বলেন তো? অ্যারে টু স্ট্রিং কনভার্সন। তাকে কনভার্ট করতে কে বলছে? আমরা কি বলছি? সে নিজে নিজে করছে না? সো ইটস কল্ড টাইপ জাগলিং। সে নিজে নিজে চেষ্টা করতেছে এটাকে একটা প্রিফারেবল টাইপে কি করতে, কনভার্ট করতে। আমরা আগে যেটা করছি সেটা তো একটা কনভার্টই ছিল, ইন্টিজারকে বুলিয়ান, বুলিয়ান থেকে ইন্টিজার, এগুলো কনভার্ট ছিল না? তাহলে এটাও একটা কনভার্ট, বাট এই দুইটা কনভার্টের মধ্যে পার্থক্য আছে। ওইটা আমি নিজে করছি,
এবং আমার হয়ে যায়, বাট এটা সিস্টেম নিজে যাচ্ছে কারণ ইকুর পরে এটা লেখা হয়েছে। এই সেম জিনিসটাই যখন আমরা ভারডামে পরে লিখতেছি তখন বলতেছে না, কিন্তু ইকু নিজে চায় তার সবকিছু স্কেলার হোক, সেই অর্থে সে চাইছে। এটাকে বলা হচ্ছে টাইপ জাগলিং। বুঝতে পারছি? আরেকটা বিষয় আসেন, নট জ্যাকুলিন। তো আরেকটা বিষয় আসেন, সেটা হচ্ছে পাবলিক। আচ্ছা পাবলিক তো লাগবে না এখানে না। সো ফাংশন আমরা বলতেছি সাম বলে আমরা একটা সাম করলাম এবং রিটার্ন করলাম হচ্ছে এ কে রিটার্ন করব। এ পাবো কোথায়? এ আসবে হলো এখানে $a। কোনো অসুবিধা এতটুকু লাইনে? কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখান দিয়ে শুধুমাত্র সেই ঢুকতে পারবে যে কিনা অ্যারে, অথবা যে কিনা শুধুমাত্র ইন্টিজার। তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এরকম, এটা বাজে কিভাবে দেয়, এভাবে তো দেওয়ার কথা। সো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি সামকে কল করি, এখন সামকে কল করতেছি, আমার কাছে প্যারামিটার চাইছে, আমি 12 দিছি, সে নিচ্ছে। এবার যদি 0.2 দিয়ে বলি তাহলে কি হবে? সে কনভার্ট করে কি করবে একটু দেখি। এটা কনভার্ট করারও কথা না, এটা একটা এরর দেওয়ার কথা ছিল। আমরা জাগলিংটা বাদ দেই, এই জিনিসটাই যাচ্ছিলাম। তাহলে আর্গুমেন্ট 1 পাস টু সাম মাস্ট বি ইনস্ট্যান্স অফ ইন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? এটা দিলাম, এবার কি বলে? এটা ইন্টিজার না? আচ্ছা, সে যেটা বলতেছে সেটা আরো লজিক্যাল। এটা আমি পরে আসতেছিলাম, ভাবতেছিলাম যে এটা আগে বুঝে তারপর ওটাতে যেতে। এ আসলে যেটা করে, হ্যাঁ কনভার্ট না, এ আসলে আপনাকে এটা দারোয়ানের মতো করে কাজ করে। এটাকে এক্সাম্পল যেভাবে আমরা দিয়ে থাকি সবসময়, এটা হচ্ছে একটা দারোয়ান। তার মানে এখান থেকে কোনো ভ্যালু পাস করতে হলে এটা তার অবজেক্ট হইতে হবে, তার ইনস্ট্যান্ট হইতে হবে, এটা সে বলে। তার মানে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড করতেছিলাম, তাহলে আমরা মনে করেন যে ক্লাস নামে একটা ক্লাস বানাইছি, মানে স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাইছি, ট্রেনার নামে একটা ক্লাস বানাইছি। বুঝতে পারছেন? একটা মেথড বানাইছি মনে করেন নোটিস নামে। এবার এই নোটিসটা শুধুমাত্র তার যে স্টুডেন্ট, বুঝতে পারছেন? হইতে পারে এরকম কোন নোটিস, যে নোটিস ঠিক আছে, আমরা নোটিসকে এক্সটেন্ড করতেছি দুজন, কিন্তু একটা নোটিস এমন আসলো যেটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, আপনাদের কোনো একটা সার্টিফিকেশনের জন্য বা কোনো একটা বিষয়ের জন্য। তাহলে একটা মেথড তার প্যারামিটার হইতে পারবে শুধুমাত্রই কার অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। ট্রেনার ক্লাসের অবজেক্ট হলে সেটা নেওয়া যাবে না, কারণ ট্রেনার যদি ওই নোটিস পড়ে নিজে মনে করে তার ছুটি, তাহলে এটা ভুল। বুঝতে পারছেন? এই ধরনের বিষয়কে বলা হচ্ছে টাইপ হিন্টিং। আপনি এখানে বলে দিতে পারেন। সো সিনট্যাক্সটা দেখে নেই। বুঝতে পারছেন? এই যে খেয়াল করেন, যেমন সে প্রথমে এখানে অ্যারে বলে দিছে, তার মানে এই ভ্যালুটাকে মাস্ট কি হইতে হবে? অ্যারেই হইতে হবে। সো আমরা যদি এখানে অ্যারে বলে দিই, আর অ্যারে এ বললে সে কিন্তু এখান থেকে এরর। কিন্তু আপনি যদি এখানে $varকে পাস করেন, তাহলে সে আবার নিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি বিষয়টা? রিটার্নও কি অ্যারেই সে করবে? রিটার্ন যেটা করার কথা সেটাই করবে, রিটার্নের সাথে সম্পর্ক না, এই বিষয়টার সাথে সম্পর্ক। মানে আপনি যে কোনো প্যারামিটারই পাস করে দিতে পারেন না, এখানেও একটা ব্যারিকেড চাইলে দিতে পারেন। এটা হচ্ছে টাইপ হিন্টিং এর কনসেপ্ট। কি হইতে পারে না হইতে পারে এটা পরে। বুঝতে পারছি বিষয়টা? এটা ক্লিয়ার? সো এখানে যদি আপনি সাধারণ ভ্যারিয়েবল চিন্তা করেন, এটা দেওয়ার চিন্তা করেন, তাহলে এটা নিবে না সে। বুঝতে পারছেন? এক্সপেক্টেড অ্যারে। সো এইটাই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। সো আমরা এখানে একটা উত্তর দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমরা বলতেছি যে এর কোনো অবজেক্ট লাগবে না এটাকে অ্যাক্সেস করতে, তাই না? এই গল্পটা তো ক্লাসের বাইরে, কিন্তু আমরা যদি ভিতরে একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন টেস্ট, এবং
এর ভিতরে যদি আমরা কি অ্যাক্সেস করার চেষ্টা করি, এই যে নেমটা, নেম ব্র্যাকেট তাহলে আমরা আসলে এরকম করি প্রথমে ডলার নেম ইকুয়াল টু বলে, মনে করেন এখানে আমরা এই ভ্যালুটা বলতে চাই, যেমন এইটা বলতে চাচ্ছি। এখন আপনি জানেন যে একটা ক্লাসের ভিতরে তার প্রপার্টিকে অ্যাক্সেস করতে হলে দিস দিয়ে করতে হয়, দিস ইটসেলফ অবজেক্ট, যে কিনা ওই অবজেক্টের একটা রেফারেন্স নিয়ে যায় এখানে। অর্থাৎ আপনার সাথে যেন ঘটনাটা এরকম ঘটছে, ডলার এ ইকুয়াল টু নিউ এরকম বড় এ, তাহলে আপনি যখন এই ডলার এ দিয়ে কাকে কল করবেন, টেস্টকে কল করবেন, তখন এখানে ডলার দিস মানে ডলার এ, এতটুকু উত্তর আমরা আগে ছিল, বুঝতে পারছি। কিন্তু এই প্রপার্টিটা যেহেতু কি এখন স্ট্যাটিক, তার মানে সে তো কি করে না, অবজেক্ট সাপোর্ট করে না, তাহলে এখানে ডলার দিস দিয়ে কি হবে, ডলার দিস দিয়ে এটা কাজ করবে না, কারণ এটা আসলে সেই অবজেক্টটা না। এটাকে একটু রান করায় দেখি, এডিটর মাঝে মধ্যে আমাকে কনফিউজ করে ফেলে। সো স্ট্যাটিক আমরা ইয়া করি নাই মনে হয় কোথাও, একটু এখানে করব না, এখানে করব নাকি, এটা আহমেদকে প্রিন্ট করতে চাই, কিন্তু এখানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কি বলেন তো, সেল। এখন এবার এই জায়গায় আবার কি বলতে হবে, ডলার বলতে হবে। সো সেম আউটপুট, কিন্তু এটা হওয়া উচিত, বুঝতে পারছেন, দুই ভাবে কাজ করতে বলতে ডলার দিসটা এখানে আসলে লজিক্যাল না, কারণ আমরা ডলার দিস বলতে তাহলে এতদিন যা বুঝে আসি তা তো করলাম না, এটা তো আপনি আপনার কোড দিয়ে নিজেই, তাহলে আগের গল্পটা তো পুরোই মিসিং হয়ে যাবে। যে ডলার দিস যে এই অবজেক্টকে রেফার করলো সেটা তো এখানে করার কথা না, কারণ সেই অবজেক্ট দিয়ে তো আমরা স্ট্যাটিককে চাচ্ছি না, বুঝতে পারছেন। তাহলে কোনো ক্লাসে আমরা যখন ডলার দিস দেই ওর পরিবর্তে কি দিব, সেলফ। সেলফ দিলে মানে হচ্ছে ক্লাস নিজেই, এবার ক্লাস ক্লাসের রেফারেন্স দিচ্ছে, তার মানে আমি যেই নেমের কথা বলতেছি সেটা এর ক্লাস, নট এতে থাকা ক্লাস, বুঝতে পারছেন। এর মধ্যে থাকা ক্লাস বলতে বোঝায় অবজেক্টের প্রপার্টি, আর এর ক্লাস বলতে বোঝায় ক্লাসের নিজের প্রপার্টি। সেলফ দিয়ে আপনি বুঝাইলেন এটা হচ্ছে এর প্রপার্টি, এ ক্লাসের নিজের প্রপার্টি, অবজেক্ট না, অবজেক্টের না। আর দিস দিয়ে বুঝাইলেন এটা হচ্ছে অবজেক্টের প্রপার্টি, ক্লাসের না। সো থ্যাংক ইউ। সো আসেন এবার আমরা এই চেইনিংটা দেখি। তো চেইনিংটা দেখব হলো আসলে কোন বিষয়টাতে। সো দেখেন আমরা প্রথমে একটা ক্লাস তৈরি করি। সো ক্লাস এ বানাইলাম, এর ভিতরে একটা মেথড বানাইলাম হচ্ছে পাবলিক ফাংশন, মনে করেন যে হচ্ছে কি আর বলবো, টেস্ট ছাড়া। সো এরকম একটা মেথড বানাইলাম যেখান থেকে আসলে ইকো করা হয়েছে কি টেস্ট মেথড। আচ্ছা আরো একটা, এখানে আমি আরো একটা মেথড বানাই, এটাকে ডুপ্লিকেট করে নেই, টেস্ট2। সো এই হচ্ছে আমার টেস্ট2 মেথড, সে বলতেছে আমি হচ্ছে টেস্ট2। ওকে, তাহলে এই দুইটা প্রপার্টিতে বা দুইটা মেথডে আমাকে যাইতে হলে কিভাবে যাইতে হয় একটু খেয়াল করেন। আমাকে বলতে হলো অবজেক্ট ইকুয়াল টু নিউ বলে এ বলতে হয়, এবং এই ডলার ওবিজে অবজেক্ট বলে টেস্ট, এবং এটাকে আবার ডুপ্লিকেট করতে হয়, বলতে হয় হলো টেস্ট2। ঠিক আছে না? তাহলে এবার যদি আমরা যে চেইনিং বিষয়টাকে, সো এখানে কি আমরা দুইটা বিষয় পাচ্ছি, তার মানে যত জায়গায় আমি এটা লিখবো আমার এই লেসটুক সব জায়গায় কপি হচ্ছে, কপি অবজেক্ট। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা আমি এখানে লিখে দিব, বুঝতে পারছেন। তাহলে এখানে লিখে দিব টেস্ট2, এটা লিখে দিতে চাই এখানে, কারণ এই অবজেক্ট এই কথাটা তো ইয়ে করছিল। তাহলে আমরা রিফ্রেশ করি, প্রথমটা আসছে, দ্বিতীয়টা একটা এরর দিচ্ছে এবং বলতেছে যে কল টু মেম্বার ফাংশন টেস্ট2 অর নাল। নাল কেন বলতেছে? কারণ আমি একটা মেম্বার ফাংশনকে কল দিছি কিন্তু তার কোনো অবজেক্টকে দিয়ে কল দেই নাই, মানে আপনি রেজাল্ট চাচ্ছেন কিন্তু কার রেজাল্ট এই কথাটা বলেন নাই। কেন ভাই বলি নাই? মানে অবজেক্ট এসে বলছি, এটা বলছেন টেস্টের জন্য, টেস্ট2 এর জন্য বলেন নাই, বুঝতে পারছেন। জি।
তার মানে এখানে এই লাইনটুকের এই অংশটুকুতে আমি এখন যতটুকু কার্সার দিয়ে সিলেক্ট করলাম এখানে আবার অবজেক্ট এই কথাটা আসতে হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে ভ্যালু আবার নিয়ে আসা যায় এমন কি ওয়ে আছে, একটা জিনিস খেয়াল করেন। এটার উত্তরটা আরেকটা পেজ থেকে দিয়ে আসি, বুঝলেন না বিষয়টা? বুঝলেন এগুলা? ফাংশন কল নামে একটা মেথড বানাইলাম, যেখানে আমি বলতে চাই ফাংশন বলে বলতে চাই সাম নামে একটা মেথড বানাইলাম। এখানে বলতে চাই হলো রিটার্ন, এটা আমার সেই ফাংশনের মানে ফাংশনের দিন যেই ইয়েগুলো বলছিলাম সেই কথাগুলাই। তাহলে আমরা যখন এটাকে আবার সামকে কল করব, সো সামকে কল করব এবং এখানে চলে আসবে। এবার আমি চাই এই সামকে ইকো করতে, ঠিক আছে? তাহলে এটাতে আসি, সো এটাতে যখন আসবেন তখন দেখবেন হচ্ছে ফাংশন কল 2 পাচ্ছেন। প্রশ্নটা হলো কোন লাইনে ইকো করছেন আপনি? 7 নাম্বার লাইনে ইকো করছেন। 7 নাম্বার লাইনে 2 আসলো কোত্থেকে? রিটার্ন করা হয়েছে, তাই না? রিটার্ন করা ভ্যালুটা ক্যাচ করা হলো যেখান থেকে কল হয়েছে ওখানে, তাই না? যদি আমি এটাকে আরো নিচে নামাই দেই তাহলে 9 নাম্বার লাইনে আপনি 2 পাবেন, কারণ 9 নাম্বার লাইন থেকে ফাংশন কল হয়েছে, রিটার্ন হওয়ার পরে যা কিছু পাবে 9 নাম্বার লাইনে আবার ফিরে আসবে, তাই না? তাহলে আমার এই জায়গাটাতে এখানেই আমাকে আবার কি করাইতে হবে? অবজেক্ট কথাটা যদি পাওয়াইতে হয় তাহলে এখানে আবার রিটার্ন করাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমাকে এখানে বলতে হবে তুমি ইকো করো বা করো যাই করো ভালো কথা, কিন্তু রিটার্ন করতে হবে তোমাকে, কারণ রিটার্ন করলে পরে আমি এখানে কি কথাটা পাবো? অবজেক্ট কথাটা পাবো। সো ডলার অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই কথাটা যখন সে রিটার্ন করে দিবে কোথায় আসবে? এখানে আসবে। তাহলে এই অবজেক্টটা তাহলে প্রথমবারের জন্য হলো টেস্টের জন্য, এবার দ্বিতীয়বার সে কি হবে? কল করার পরে নিজে আবার কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে, সেটা দিয়ে টেস্ট 2 কল হবে। অসুবিধা তো নাই? একটা ছোট অসুবিধা ছাড়া আর কোনো অসুবিধা নাই। তারা চোখ বড় বড় করতেছেন, একটা ছোট অসুবিধা ছাড়া আর কোনো অসুবিধা নাই, বিষয়টা তো বুঝছি। এখন রিটার্ন আমরা আসলে করব কি? রিটার্ন আমাদেরকে করতে বলে হচ্ছে রেফারেন্সটা, অবজেক্টের রেফারেন্সকে কল করতে বলে না? এরকম অবজেক্টের কোনো ভ্যালু তো নাই যে আমরা ভ্যালু রিটার্ন করব এখানে, বুঝতে পারছেন? অবজেক্ট বলতে কি কোনো ভ্যালু বোঝায়? একটা রেফারেন্স বোঝায়। কিন্তু এই অবজেক্ট এটার ভিতরে ঢুকতেই পারে নাই, কারণ তার সীমানা হচ্ছে বাইরে পর্যন্ত। ভিতরে এটার প্রতিনিধিত্ব করে কে? ডলার দিস। ক্লাসের ভিতরে ওই ক্লাস ওই অবজেক্টের কোনো রেফারেন্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডলার দিস। তাহলে ডলার দিস দিতে হবে আমাকে এখানে, বুঝতে পারছেন? তার মানে কি দাঁড়াবে? টেস্ট কাকে দিয়ে কল হয়েছে প্রশ্ন হলো আপনার কাছে এটা, বলবেন অবজেক্ট এই কথাটা দিয়ে কল হয়েছে। অবজেক্ট না, আমি এখানে আসলে অন্য নাম দিই, কারণ অবজেক্ট দিয়ে অবজেক্ট কল হয়েছে এটা বোঝা যাচ্ছে না। আমরা বলতে চাই এখানে PITM। সো ওকে না? তাহলে BITM দিয়ে কল হয়েছে এখন টেস্টে, এবং এখানে দিস মানে হচ্ছে ও কি ক্যারি করে? BITM ক্যারি করে। আবার আরেকটা লাইনে এসে আমি অবজেক্ট তৈরি করলাম হচ্ছে ডলার বেসিস ইকুয়াল টু নিউ এ। এখন ডলার বেসিসকে দিয়ে আমি আবার কি করলাম? টেস্টকে কল করলাম। তাহলে 12 নাম্বার লাইন থেকে যখন টেস্ট কল হয় তখন দিস ইকুয়াল কি বলা যায়? বেসিস, কারণ বেসিসের রেফারেন্স ধরে সে কল হয়েছে। আবার 17 নাম্বার লাইনে যখন কল হচ্ছে তখন এই দিসের মানে কি? BITM। ক্লিয়ার? এখানে আপনি আসলে কি খুঁজতেছেন বলেন তো? এইটার আগে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা বা এই জায়গাটাতে আসলে আপনি কি খুঁজতেছেন? BITM খুঁজতেছেন না? তাহলে টেস্ট 2 এর জন্য কল হইতে হলে তার একটা অবজেক্ট লাগবে। এই অবজেক্ট মানে হচ্ছে BITM, নট কি বেসিস। তাহলে এখানে লাগবে কাকে? BITM। তাহলে 17 নাম্বার লাইনের এই জায়গাটাতে যখন টেস্ট কল হচ্ছে এই দিসের মধ্যে কাকে দিচ্ছে সে? তাহলে এবার তাকে যখন আবার রিটার্ন করে দিবেন এই টেস্টের ভ্যালু কি হবে? তাহলে সেটা দিয়ে কি পরে টেস্ট 2 কে কল করা যাবে না? ইকো টিকো করি নাই, এটা কোথায়? আচ্ছা চেইনিং। তাহলে আমরা আবার চেইনিং এ চলে যাই। সো চেইনিং আসা দুইটা, তাহলে দেখেন মেথড টেস্ট আর হচ্ছে মেথড টেস্ট, এটা দুইটা যদি একই ভ্যালু তার জন্য ইয়ে আসতেছে মনে হয়, মানে এই যে এখান থেকে আবার নতুন পাইছে তো এটাকে অফ করে রাখি জাস্ট।
এটাকে আগে বুঝি। তাহলে একটা হলো মেথড, আরটা হলো মানে টেস্ট মেথড, আর হলো টেস্ট টু মেথড। সো এই হচ্ছে টেস্ট মেথড আর টেস্ট টু মেথড। বুঝতে পারছি এখন আমরা আসলে কিভাবে পাই চেইনিং এর বিষয়টা। তাহলে চেইনিং করতে হলে যে রিটার্ন দিস করাটা জরুরি সেটা বুঝতে পারছেন, কেন করা জরুরি সেটা বুঝতে পারছেন, বুঝছেন না?